বারবার আগে কি হতো, 498A যদি কোনো মামলা হতো, কোনো নারী যদি মামলা করতো, তাহলে শুধু স্বামী না, তার বাবা মা, দাদা, কাকা, চাচা, আত্মীয় যত ছিল তার নামে এফআইআর হতো, সবাইকে পুলিশ অ্যারেস্ট করে নিত। কোথাও কোনো মারপিট হয়নি, কিচ্ছু হয়নি। বাট মনে হলো না, ঠিক আছে, আমার হয়তো হাজব্যান্ড বা শ্বশুর শাশুড়ির উপর রাগ আছে, আমি এইটা দিকে তাদেরকে সাহায্য করব। যারাই ফলস কমপ্লেন করতো বা করে যদি কোনো বেনিফিট চায়, তারা কিন্তু এটা থেকে অবভিয়াসলি পিছিয়ে আসবে, কারণ তারা বুঝে গেল যে কমপ্লেন করলেই সত্য মিথ্যা বিচার করার আগে কোনো শাস্তি কিন্তু হবে না। অত্যাচারিত হচ্ছে, তার মেডিকেল এভিডেন্স আছে, অনেক সময় আমরা দেখেছি মৃত্যু অবধি ঘটেছে। তো ডেফিনেটলি এগুলোকে আমরা ধিক্কার জানাই, এটা তো কোনোভাবেই কাম্য না। এদের জন্য কিন্তু 498 সেকশনটা কিন্তু আইনের মধ্যে রাখা আছে, কিন্তু এই 498 যে মিসইউজ, সেটা কিন্তু কাউরই নজরে এড়াতে পারেনি। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়, আর+ ডিজিটালে আপনাদের স্বাগত। অতি সম্প্রতি দেশের শীর্ষ আদালত ঐতিহাসিক রায় দিয়েছে, এবং সেই ঐতিহাসিক রায় যেখানে মূলত এই প্রশ্ন উঠে আসে পুরুষ শাসিত সমাজ, এবং সেই পুরুষ শাসিত সমাজে বারবার নিপীড়িত হয়েছে মহিলারা। কিন্তু ঘটনা কি সত্যি তাই? কারণ 498 অর্থাৎ ডোমেস্টিক ভায়োলেন্স, যাকে এক কথায় বলা যায় বধূ নির্যাতন, সেই বধূ নির্যাতন মামলায় সুপ্রিম কোর্ট ঠিক কী কী গাইডলাইন দিয়েছে, কী কী নির্দেশ ছিল, আগে কী ছিল, সমস্তটা জানবো। আমার সাথে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী অরিন্দম দাস, তার কাছে সরাসরি চলে যাব। প্রথমেই জানবো যে এই যে সুপ্রিম কোর্ট 498 মামলায় যে রায় দিয়েছে, সেখানে স্বামীর রক্ষা কবচটা কি থাকছে? প্রথমে বলি, 498A আমরা জানি মানে এটা ইউজের থেকে বেশি মিসইউজ হয়েছে। এটা আগেও আমরা দেখেছি বারবার। আগে কি হতো, 498A যদি কোনো মামলা হতো, কোনো নারী যদি মামলা করতো, তাহলে শুধু স্বামী না, তার বাবা মা, দাদা, কাকা, চাচা, আত্মীয় যত ছিল তার নামে এফআইআর হতো, সবাইকে পুলিশ অ্যারেস্ট করে নিত। এটা যদি আমরা বলি লাস্ট 5-6-7 বছর আগে এই সিস্টেম, বা 10 বছর আগে এই সিস্টেমটাই ছিল। তারপর ঘটনাচক্রে দেখা গেল যে সুপ্রিম কোর্ট বারবার দেখলো, হাইকোর্ট বারবার দেখলো যে যাদের জন্য এই আইনটা বানানো হয়েছিল তারা আদৌ এই আইনের বেনিফিট পাচ্ছে না, বাট এটাকে একটা এক্সটর্শন বা এটাকে একটা অন্য উপায় কিছু মহিলা ব্যবহার করছে, সবার ক্ষেত্রে বলবো না। এবং তারা কি করছে, এটা দিয়ে যে হাজব্যান্ড বা তার ফ্যামিলিকে ভয় দেখাচ্ছে এবং মিথ্যা মামলা করছে। মিথ্যা মামলার সংখ্যাটা দিন দিন বাড়তে থাকলো। আমরা জানি ভারতবর্ষের জুডিশিয়ারি ব্যবস্থাটা হচ্ছে ইকুইটির উপর দাঁড়িয়ে, সেখানে সবাই সমান, নারী পুরুষ সমান। আর নারী পুরুষের লড়াই অনেক দিন ধরে আমরা জানি চলছে, পুরুষ শাসন আপনি বললেন, এই নিয়ে অনেক ডিসকাশন হয়েছে। কিন্তু এই 498 যে মিসইউজ, সেটা কিন্তু কাউরই নজরে এড়াতে পারেনি। তার মূল কারণ যেটা বললাম, যে একটা এফআইআর হলো বা কমপ্লেন হলো, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়ে গেল। এবং আমরা জানি ভারতবর্ষের বুকে একটা পুলিশ কমপ্লেন হলে সেটা তো ট্রায়ালে হতে পারে যে আপনি দোষী নির্দোষ হলেন বা দোষী সাব্যস্ত হলেন, সে তো 5-7-10 বছর। তাহলে 10 বছরের সামাজিক স্টিগমা নিয়ে আপনি বেঁচে আছেন, আপনার নামে এফআইআর আছে। বিভিন্ন ক্ষেত্রে ভিসা পাওয়ার ক্ষেত্রে বলুন, আপনার লিগাল রিকোয়ারমেন্টের ক্ষেত্রেও সব জায়গায় একটা বাধা হয়ে থাকে, একটা ক্রিমিনাল কেস পেন্ডিং। তো এই জায়গা থেকে সুপ্রিম কোর্ট এখন যেটা পরিষ্কার করে দিল, যে মামলার বিষয়ে আপনি বলছেন 498-এ, যদি কোথাও 498-এর মামলা হয় আর সেখানে যদি সাজা, মানে পুলিশ তো প্রাইম অফিসে দেখবে যে ইনগ্রেডিয়েন্টস কী কী আছে, ধরুন তাকে নির্যাতন করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, সেই ক্ষেত্রে নয়। কিন্তু যদি এরকম কোনো শারীরিক নির্যাতনের কোনো প্রমাণ না থাকে এবং সাজা যদি 10 বছরের কম হয়, তাহলে 2 মাস একটা কুলিং পিরিয়ড হিসেবে দেখা হয়েছে। মানে হঠাৎ করে আজকে 498 হলো, আপনি কিন্তু পুলিশ কিন্তু আপনাকে চাইলে অ্যারেস্ট করতে পারবে না। এটা এলাহাবাদ হাইকোর্টের একটা অর্ডার থেকে এসেছিল। সেই অর্ডারটাকে সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে এবং বলেছে যে ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটি, এইরকম একটা কমিটি ফরমেশনের জায়গায় তৈরি করার কথা হয়েছে। তাতে বিভিন্ন স্তরের মানুষ ওখানে কমিটিতে থাকবেন, মেইনলি ডিস্ট্রিক্ট লিগাল এড সার্ভিসের দ্বারা সেটা চলবে। এবং এখানে কি হবে, এই যে কমপ্লেনটা নিয়ে বিশ্লেষণ হবে, উভয় পক্ষের বক্তব্য শোনা হবে, এবং এই উভয় পক্ষের বক্তব্য শোনার পর ম্যাজিস্ট্রেটের কাছে রিপোর্ট পাঠানো হবে। অর্থাৎ পুলিশ যদি মনে করে যে আমি প্রাইম অফিসে কিছু করতে যাব, তাহলে একটা 2 মাস তাকে সময়সীমা বেঁধে দিলে কিছু করা যাবে না, এবং ম্যাজিস্ট্রেটের কাছে পাওয়ার দেওয়া হলো। মানে আপনি বলতে পারেন অ্যাডজুডিকেশন হবে, মানে মামলার আজকে মহিলাটা কমপ্লেন করলো, তার প্রাইম অফিসে সত্য মিথ্যাটা কিন্তু ম্যাজিস্ট্রেট কিন্তু ডিসাইড করবেন। তারপর যদি ওনার ডিসিশন এগেন্স্ট হয়ে যায়, তখন পুলিশ অ্যাকশন নিতে পারে। তার আগে কিন্তু প্রাইম অফিসে এই ঘটনাটাকে আটকে দেওয়া হলো। আমার মনে হয়েছে এতে যে হাজার হাজার যে ধরুন জেনুইন কমপ্লেন হবেই,
আইনটা কিন্তু চেঞ্জ হয়ে যায়নি, আইন আইনের জায়গায় আছে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যারাই ফলস কমপ্লেন করতো বা করে যদি কোনো বেনিফিট চায়, তারা কিন্তু এটা থেকে অবভিয়াসলি পিছিয়ে আসবে, কারণ তারা বুঝে গেল যে কমপ্লেন করলেই সত্য মিথ্যা বিচার করার আগে কোনো শাস্তি কিন্তু হবে না। কারণ আমাদের ভারতবর্ষে যেটা খুব বাস্তব প্রবলেম, আজকে আপনি অ্যারেস্ট হলেন মানে কিন্তু আপনি দোষী সাব্যস্ত হয়ে গেলেন না, আপনার কাছে তারপর ট্রায়াল ব্যবস্থা আছে। কিন্তু সেটা এত দৈর্ঘ্য মেয়াদি হয়ে যায় যে একটা মানুষ, আজকে ধরুন আমি সরকারি চাকরি করি, যদি চাকরি করি, আমি যদি আজকে অ্যারেস্ট হয়ে যাই, যদি দেখা যায় যে আমি 24 ঘন্টা বেশি জেলে থেকেছি, তো আজকে সেই ডিপার্টমেন্ট আমাকে আজকে ওই চাকরি থেকে সাময়িক বরখাস্ত করতে পারে। আমি তাহলে কোথায় যাব? তাহলে আজকে এই যে মিসইউজের ফলে যে বাকি আনুষঙ্গিক জীবনযাপনে যে আপনার এফেক্ট করছিল, প্লাস সামাজিক একটা স্টিগমা, আপনার সোশ্যাল জাস্টিস খুব বড় এফেক্ট হচ্ছিল, সেটাকে আটকানোর জন্য এই সুপ্রিম কোর্ট কিন্তু এই রায়টা নিয়ে এসেছে। আমরা এর আগেও দেখেছি যে সুপ্রিম কোর্ট স্পেসিফিক বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে, যে বিশেষ করে নিম্ন আদালতগুলোতে, সেখানে সিসিটিভির ব্যবস্থা করতে বলা হয়েছিল, বিশেষ করে ট্রায়াল যেখানে হচ্ছে। কিন্তু এখনও এ রাজ্যে বহু আদালত রয়েছে যেখানে এখনও পর্যন্ত সেই সিসিটিভি পৌঁছতে পারেনি। কিন্তু সুপ্রিম কোর্টের এই নির্দেশ পর এই যে ওয়েলফেয়ার যে কমিটির কথা বলা হয়েছে, আগে 5 জন ছিল, সেই সংখ্যাটা কমিয়ে এসছে। ওয়েলফেয়ার কমিটি এত দ্রুত তৈরি করে তারপরে সেখানে এইরকম একটা ট্রায়াল, মানে যেহেতু 2 মাসের সময়সীমা রয়েছে, সেক্ষেত্রে কতটা সম্ভব অসম্ভব থাকবে? দেখুন, এটা কিন্তু ট্রায়াল হচ্ছে না, বেসিক্যালি মূল মামলার ট্রায়াল কিন্তু যেভাবে আদালতে সেটাই হচ্ছে। এটা শুধু একটা রক্ষা কবচ দেওয়া হচ্ছে, 2 মাসের একটা সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে, যার মধ্যে ইমিডিয়েট অ্যারেস্ট করা যাবে না। যেটা আপনাকে বললাম যে কিছু ব্যাকগ্রাউন্ড কারণ আছে, শারীরিক নির্যাতন হয়েছে, বধূ নির্যাতনের ফলে সেই মহিলা মারা গেছে, তাহলে কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লিকেবল না। এটা যেটা সুপ্রিম কোর্ট একটা ফিল্টার প্রসেস বলতে পারে। আপনার বিরুদ্ধে যদি কোনো কমপ্লেন হয়ে থাকে, সেটা কমপ্লেন করার অধিকার যে কোনো মহিলার আছে, 498 কমপ্লেন নিতে কোথাও বারণ করা হয়নি। আর সেই ক্ষেত্রে যেটা একটা আপনি ডেফিনেটলি খুব ভালো প্রশ্ন করলেন, যে ইমপ্লিমেন্টেশন আইন, মানে সুপ্রিম কোর্ট ডিরেকশন তো দিয়েই দেয়। তখন প্রতি জেলাতে আমাদের রাজ্যে, গোটা ভারতবর্ষে ডিস্ট্রিক্ট লিগাল এড সার্ভিস আছে, যাদের লিগাল এড দেওয়াটাই কিন্তু তাদের একটা প্রাইমারি লক্ষ্য। আমার মনে হয় ইনফ্রাস্ট্রাকচার আছে, হ্যাঁ হয়তো নতুন করে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট করতে হবে, কিছু জায়গায় প্রসিডিওর করতে হবে। কিন্তু দেখুন, আজকে সুপ্রিম কোর্ট যেটা বলে দিল, এটা আমাদের ক্ষেত্রে একটা অলিখিত বলতে পারেন যে ইটস অ্যান অ্যাক্ট নাও, মানে একটা প্রসিডিওর কিন্তু এস্টাবলিশ হয়ে গেল। তো সেটা কিন্তু মান্যতা সবাইকেই দিতে হবে। সময় কম বেশি ইনফ্রাস্ট্রাকচারের কিছু ত্রুটি থাকতেই পারে, বাট আনুষাঙ্গিক যে মানুষের যে বেসিক যেটা বললাম, যে ইমিডিয়েট যে ধাক্কাটা, সেটা কিন্তু আটকানো যাবে। আর এটা যদি কোথাও না তৈরি করা হয়, তাহলে কন্টেম্প্ট অফ কোর্ট, সুপ্রিম কোর্টের অর্ডারের ভায়োলেশন হবে। তার জন্য নিশ্চয়ই যারা মামলাকারী বা বিষয়ে যারা দেখছেন, তারা সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতেই পারে। প্রসিডিওর তো একটা তৈরি হলো, এটা হয়তো ইমপ্লিমেন্ট করতে কিছুদিন টাইম লাগতেই পারে, কিন্তু সাময়িকভাবে সমাজের যে আমাদের, যেটা বারবার আমরা বলে আসি, এই যে আপনারা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, এটা একটা আইনি একটা সমস্যা থেকে সামাজিক সমস্যা। হাজব্যান্ড ওয়াইফ তো হচ্ছে একটা সমাজ ব্যবস্থার মূল ভিত, যার উপরে সংসার, যার উপরে দাঁড়িয়ে পুরো সমাজ ব্যবস্থাটা চলছে। তো তাদের মধ্যে যদি এই মিসট্রাস্ট, ডিস্ট্রাস্ট এবং এই ফলস অ্যালিগেশন থাকে, তাহলে সেইটা যদি সুপ্রিম কোর্ট ফিল্টার করার চেষ্টা করছে, হ্যাঁ কিছু চ্যালেঞ্জেস ডেফিনেটলি আছে, সেটা একদিনে ইমপ্লিমেন্ট করা যাবেও না। বাট আমি একজন আইনজীবী আশা করি যে সামনের দিনে এই প্রসিডিওরটা ফলো করলে অ্যাটলিস্ট জেনুইন যারা ভিকটিম, তারাই আইন আদালতের দ্বারস্থ হবে। এবং যারা যদি কেউ মনে করে যে আমি এই সিস্টেমটাকে ইউটিলাইজ করে আমার হাজব্যান্ড ওয়াইফ বা তার ফ্যামিলির এগেনস্টে আমার রাগ মেটাবো, তাহলে তারা হয়তো বিরত থাকবে। এটাই সুপ্রিম কোর্টের ইন্টেনশন বলে আমার মনে হয়েছে। আমি আরেকবার জানবো যে 498-এর এই অভিযোগ করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মূলত গুরুত্ব পেতে পারে? ডোমেস্টিক ভায়োলেন্সে অনেক রকম হয়, সেক্ষেত্রে দেখা যায় শ্বশুর শাশুড়ি, তারা বৃদ্ধ, তাদের এগেনস্টে অ্যালিগেশন, তাদেরকে মারধর করা হয়েছে বিভিন্নভাবে। আমি বলছি কোন কোন বিষয়গুলো স্পেসিফিক যদি কিছুটা বলা যায়, যে এই বিষয়গুলোর ওপরেই মূলত 498, যেটাকে একেবারে সরাসরি ট্রায়াল পর্যন্ত যেতে পারে। দেখুন, যেটা আপনাকে বললাম, প্রথম কথা হচ্ছে আমরা অনেক সময় কি দেখি যে আজকে 498 ইনগ্রেডিয়েন্টস, মানে একটা মামলা মেন্স রিয়া, আইনের ভাষায় একটা কথা আছে মেন্স রিয়া, মানে মোটিভ। আপনার কি মোটিভ ছিল যখন এই ঘটনাটা ঘটেছে, সেটার উপরে কিন্তু ট্রায়াল ব্যবস্থাটা ভারতবর্ষে দাঁড়িয়ে আছে। ধরুন আনইনটেনশনালি অনেক ঘটনা ঘটেই যায় জীবনে, সেটা কিন্তু মেন্স রিয়ার মধ্যে পড়ে না। এই ক্ষেত্রে যেটা আমি বললাম, যে ধরুন মারধর করা হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, তার মেডিকেল এভিডেন্স আছে, অনেক সময় আমরা দেখেছি মৃত্যু অবধি ঘটেছে, তো ডেফিনেটলি এগুলোকে আমরা ধিক্কার জানাই। এটা তো কোনোভাবেই কাম্য না।
এদের জন্য কিন্তু 498 সেকশনটা কিন্তু আইনের মধ্যে রাখা আছে। কিন্তু আমরা দেখলাম, যেটা দেখছি এখন, যেটা আপনাকে বললাম, যে জেনুইন যে ঘটনাগুলো, সেগুলো থেকে অ্যাকচুয়াল যেটা ঘটনা নয়, যেটা হয়তো দেখা যাচ্ছে 5 বছর 7 বছর ট্রায়ালের পর বেকাসুর হয়ে যাচ্ছে, সেই ঘটনাগুলোই বেশি ঘটছে। সুপ্রিম কোর্টের এই ভার্ডিক্ট বা জাজমেন্টটা এই একটা যে স্ট্রিম লাইনিং করা, মানে মানুষ এবং সমাজকে একটা বার্তা দেয়া যে যদি আপনি একজন অ্যাকচুয়াল ভিকটিম হন, আপনার সঙ্গে কোনো অন্যায় হয়েছে, আপনাকে মারধর করা হয়েছে, আপনার উপর অত্যাচার হচ্ছে, সেটা ডেফিনেটলি আপনি আইন আদালতের কাছে আসুন, আপনি পুলিশকে জানান, তারপর পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এটাতে কোনো কিন্তু আটকানোর চেষ্টা হচ্ছে না। যেটা বলা হচ্ছে, যারা এই যে সিস্টেমটাকে ইউটিলাইজ করে তাদের নিজেদের যে ধরুন ক্ষোভ বিক্ষোভটা প্রকাশ করছে, অ্যাকচুয়ালি 498 কোনো ইনগ্রিডিয়েন্টস পাওয়া যায়নি, কোথাও কোনো মারপিট হয়নি, কিচ্ছু হয়নি, বাট মনে হলো না ঠিক আছে আমার হয়তো হাজবেন্ড বা শ্বশুর শাশুড়ির উপর রাগ আছে, আমি এইটা দিয়ে তাদেরকে সাহায্য করব। আমাদের দেখুন অনেক সময় আমরা রেগে গেলে এই ঘটনাগুলো ঘটাই, এটা মানুষের একটা সব মানুষের মধ্যে এটা থাকে। এই ইনস্টিংসটা কিন্তু আজকের জাজমেন্টের পর কিন্তু অনেকটা কম হবে আমার মনে হয়। কেন? তারা কিছু কমপ্লেন করার আগে ভাববে যে কমপ্লেনটা করলে আজকে তো ইমিডিয়েট অ্যারেস্ট হচ্ছে না। প্লাস আজকে দেখবেন আপনি, আমি যখন হিউম্যান নেচার ডিল করি, আমি আজকে হয়তো খুব রেগে গেছি কোনো একটা ঘটনায়, আমি ভাবলাম ঠিক আছে আমি এটা করে ফেলবো, 7 দিন পর কিন্তু সে ঘটনাটাও কমে যায়। বা তাহলে যে কমপ্লেনেন্ট, সেও যদি বুঝতে পারে যে না আইন আদালত কিন্তু ফলস কমপ্লেনের পক্ষে না, তাহলে সেও সেখান থেকে বিরত থাকবে। অ্যাকচুয়াল যারা ভিকটিম, মার ধর যেখানে মারা গেছেন, তাদের কিন্তু বিচার ব্যবস্থার কাছে তারা যেরকম আসছে সেরকমই আসবে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সুপ্রিম কোর্ট মেসেজ দেয়নি। এটা একটা সামাজিক মেসেজ হিসেবে আমি নিচ্ছি। কারণ আপনি যদি দেখে থাকেন, যে ঘটনাটা ঘটেছিল, যে কেসটা নিয়ে আমরা এত আলোচনা করছি ইউপির, উনি একজন আইপিএস অফিসার, উনি কিন্তু পাবলিকলি অ্যাপোলজি মানে পেপারে পাবলিকেশন করে অলরেডি কিন্তু অ্যাপোলজি চেয়েছেন। সেটাও একটা দিক দেখার, যে সুপ্রিম কোর্ট ওনাকে বলেছিল যে এত বছরের যে তার যে স্বামী বা তার স্বামীর পরিবার, এত যে লিটিগেশন, এত যে কেস, সে ব্যথা বেদনা তো সে শেষ করে দিতে পারবে না, কিন্তু ক্ষমা চাওয়া উচিত। আজকে সুপ্রিম কোর্টের সেই নির্দেশের পর আজকে কিন্তু বহুপ্রচিত দৈনিক পেপারে সে কিন্তু পাবলিকেশন করে পাবলিক অ্যাপোলজি চেয়েছে। তার মানে কি, যদি আপনি ফলস কেস দেন তাহলে আপনাকেও ভুগতে হতে পারে। এই মেসেজটাই দেওয়ার জন্য এসছে। এখানে স্পেসিফিক যেটা আপনাকে বললাম, যে ইনগ্রেডিয়েন্টসগুলো 498-এর জন্য আছে সেটা পুলিশ প্রাইম অফিসে বিচার করে, এবং সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই, তারা কিন্তু কোর্টের দ্বারস্থ, পুলিশের দ্বারস্থ হতেই পারে। যারা ফলস কেস করছিলেন তাদের জন্যই কিন্তু এই রায়, বা তাদেরকে সচেতন করার জন্য কিন্তু সুপ্রিম কোর্টের রায় বলে আমার মনে হয়েছে। 498 নিয়ে দারুণ ব্যাখ্যা দিলেন বিশিষ্ট আইনজীবী অরিন্দম দাস। তবে দুদিকেই রক্ষা কবচ রয়েছে, স্বামীর ক্ষেত্র রয়েছে, স্ত্রীর ক্ষেত্র রয়েছে। তবে 498A এই ধারায় মামলা করার আগে অবশ্যই বোথ সাইড, অর্থাৎ বিশেষ করে স্ত্রীর এবং তার বাড়ির লোক, তাকেও যেমন নজর রাখতে হবে, পাশাপাশি স্বামী, তার পরিবার, প্রত্যেকেই অভিযোগ, পাল্টা অভিযোগ থাকতেই পারে, তার বিচার হবে কিন্তু আদালতেই। চিত্র সাংবাদিক সুকেন্দু মান্নার সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।